গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ডস। তো কাল আমরা ভিডিওতে যেসব স্টক নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে কয়েকটা স্টক আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনটা কতদূর কি প্রফিট বা কোনটা কি ট্রেড হয়েছে। কিন্তু তার আগে আরেকটা কথা বলি যে দেখুন, স্টক রয়েছে প্রায় 250, মানে নিফটি 200 স্টক আমি নর্মালি ফলো করি। 200টা স্টকের মধ্যে থেকে স্টক খুঁজে বের করা একটু ডিফিকাল্ট হয়। দ্বিতীয় কথা, এক দুটো স্টক খালি ফোকাস করলে, যদি একটা স্টক ফোকাস করেন নট এনাফ, ডেলি দিন ট্রেড আসবে না। আর ডেলি দিন ছোট ছোট, যদি আপনি প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন, ডেলি দিন ট্রেড করার নিশ্চয়ই চেষ্টা করবেন। ইকুইটি শেয়ার করবেন, তার পাশাপাশি যদি ক্যাপাসিটি হয় তাহলে করে নিফটিতে করবেন, ইকুইটি শেয়ার করার পরেই। তো কিছু জিনিস আমি সবসময় একটু প্রবলেম ফেস করি, যে ইকুইটি শেয়ার করলে পরে ইন্ডেক্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা সবার যার যার, প্রথম কথা যে কোনো একটা জায়গাকেই ভালো করে রপ্ত করা উচিত, হয় ইন্ডেক্স নয়তো ইকুইটি শেয়ার। আর ইন্ডেক্সে করলে পরে ইকুইটিতে একটু ডিফিকাল্ট হয় আবার, আর ইকুইটিতে করলে ইন্ডেক্সে করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। দুটো দুই রকম ভাবে চলে। তবে নিফটি অ্যানালাইসিস না করে স্টক অ্যানালাইসিস করা যায় না। আবার স্টকের যদি না বুঝতে পারেন ওভারঅল সব সব যত মেন স্টকগুলো রয়েছে সেইগুলো না বুঝতে পারলে কিন্তু ইন্ডেক্স করাটা একটু ডিফিকাল্ট। যতই আপনি স্ট্র্যাটেজি যাই কিছু ইউজ করেন না কেন, একটু ডিফিকাল্ট কনফার্মেশনের জন্য। নর্মালি কনফার্মেশনের জন্য আমি সব স্টকই দেখি, একবার একবার করে চোখ বুলিয়ে নিই কি হতে পারে না হতে পারে। ওটা বেটার অপশন আমার মনে হয়। যাই হোক, সবার ট্রেড করার স্টাইল আলাদা। তো কালকে যেটা আমরা করেছিলাম যে আদানি পোর্ট একটা সেলিং করার চিন্তা ভাবনা করেছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের এটা মিস হয়ে গেছে, সকালবেলা উঠেই লম্বা একটা মুভমেন্ট হয়ে গেছে, তো হয়নি। আর কোল ইন্ডিয়া আমরা ভেবেছিলাম যে এই লেভেলের নিচে, এই লাইনটা, এই লেভেলের নিচে আমরা সেল করব। তো একটা বড় লম্বা গ্যাপ ছিল, সেই গ্যাপটা যদি ফিল করতো তাহলে পরে হয়তো, কিন্তু খুব একটা হয়নি। নেক্সট ডে এটার মধ্যে দেখবো যে যদি একটা ব্রেক করে বা আপসাইডে মুভমেন্ট করে, তো এটা পয়েন্ট টু বি নোটেড। তো এই লেভেল ব্রেক করলে পরে 4, 5, 6 এই লেভেলকে ব্রেক করলে পরে আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট ডে কি কি স্টক করবো সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার আপাতত তাড়াতাড়ি কি কি ট্রেড করেছিলাম না করেছিলাম এটা একটু বলে দিই। তারপর আমাদের আসলো ইটারনাল। ইটারনালে আমাদের এই লেভেলের নিচে আমি বলেছিলাম যে কালকে মার্কেট বেশিরভাগ গ্যাপ আপ ওপেন হয়ে গেছে। তো গ্যাপ আপটাকে ফিল করার জন্য মার্কেটে একটা বিয়ারিশ মুভমেন্ট আসলে পরে সেই গ্যাপ আপকে ফিল করার জন্য যে পয়েন্টটা আসে, সেই পয়েন্টের মধ্যে একটা প্রফিট করা যেতে পারে আর কি। সবাই নর্মালি বেসিক সবাই জানেন। তো এই স্টকের মধ্যে 240-এর লেভেলের থেকে এখানে প্রায় 2% প্রফিট আমাদের হয়েছে। ফেডারেল ব্যাংক আমরা বাই সাইডের জন্য ছিলাম, কিন্তু সেরকম মুভমেন্ট পাইনি, তো হয়নি। আইসিআইসি প্রিফারেন্স এটা বাই সাইডের জন্য ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব পছন্দিতা ছিল না, তবে খানিকটা প্রফিটে গেছে। তো এটাই আমি মানে কম কোয়ান্টিটিতে একটু করেছি, বেশি এটার মধ্যে রিস্ক আর নেইনি। ইন্ডিয়ান ব্যাংক এটাও আমার বাই সাইডের জন্য ছিল, কিন্তু প্রত্যেকটা স্টক এই সময় আমার ব্রেকআউট লেভেলগুলো ভালো লাগেনি, তো নর্মালি কথা নিয়ম হিসেবে ব্রেকআউট এটা হয়নি, তো আমি এর জন্য এটার মধ্যে করিনি। আর তারপরে অ্যাকচুয়ালি হেড এন্ড শোল্ডার টাইপের তৈরি করেছে, তো এখানে সেলিং অপরচুনিটিও আমার খুব একটা ভালো লাগেনি, তো এটাকে আমি ইগনোরই করেছি আজকে। কোটাক ব্যাংক বাই সাইডে ছিল, কিন্তু বাই সাইডে ব্রেকআউট না দিয়ে সেল সাইডে ব্রেকআউট দিয়েছে। এইসব 375 এই লেভেলের থেকে একটা ভালো মুভমেন্ট পাওয়া গেছে। ঠিক আছে, লোধাতেও বাই সাইডের জন্য অপরচুনিটি পাওয়া গেছিল, কিন্তু এটা আমি ইগনোর করেছি, ট্রেড করিনি। নকরি এটা বাই সাইডের জন্য চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেল সাইডে মুভমেন্ট করেছে। আর স্ট্র্যাটেজির বাইরে গিয়ে আমি আর অতটা দেখতে পাইনি, এটা ইগনোর করেছি। তারপর এনবিসিসি এটাও বাই সাইডের ছিল, ব্রেকআউট করেনি, ট্রেড করিনি। নাইকার মধ্যেও বাই সাইডের মধ্যে ছিল একটা। তো এটা মোটামুটি এটা দেখুন প্রফিট দিয়েছে, যদি আমরা দেখি এই লেভেলটাকে, এটা এই ব্রেকআউট লেভেলের থেকে প্রায় পিভট পর্যন্ত গেছে। 200 টাকা শেয়ারে 1.5 পয়েন্ট খুশি খুশি প্রফিট বুক করা উচিত। তারপর রয়েছে পিএফসি, এটাও বাই সাইডের মধ্যে ছিল, মানে এই লেভেল ব্রেকআউট করার জন্য তো ভালো একটা মুভমেন্ট হয়েছে। রেক ইন্ডিয়া এটার মধ্যেও বেশ ভালোই একটা মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট পাওয়া গেছে। আরভিএনএল এর মধ্যে আমি ট্রেড করিনি, আমি এটা করতে পারিনি। তো কারণ পজিটিভ বুলিশ মোমেন্টামের জন্য হয়নি, নেগেটিভের জন্য তখন আমার অলরেডি সবগুলো স্টকের মধ্যে ট্রেড হচ্ছিল, তো এটাকে ইগনোর করেছি। টাটা স্টিল বাই সাইডের জন্য আমাদের ট্রেড ছিল, সকালবেলা এটা খুব বড় মুভমেন্ট হয়েছে। এই ট্রেডটার যদি কেউ যদি এই লেভেলে, আমি এটা অ্যাকচুয়ালি আমি করিনি, তবে এই ব্রেকআউট লেভেল যদি দেখি তাহলে পরে কিন্তু খারাপ প্রফিট আপনি পাননি, ভালোই পেয়েছেন। কিছু শেয়ারের মধ্যে তাছাড়া করেছিলাম, সেটা ছিল আজকে ডিফেন্স সেক্টরে কিছু নিউজ ছিল, তার উপর বেস করে সোলার আইএনডি তে একটা ট্রেড করেছিলাম। সোলার আইএনডি এতে আমাদের ট্রেড ছিল এই লেভেলের থেকে। অ্যাকচুয়ালি সকালবেলা আমি ম্যাসডকের অপশনে কিছু ট্রেড করেছিলাম, ম্যাসডক। তো এখানে একটা আমার ছোট লিটল বিট ভুল হয়। ম্যাসডকের এই সব জায়গায় আমি একটা কল অপশন বাই করেছিলাম, ঠিক আছে। তার পাশাপাশি সোলার আইএনডিটা আমার প্রথমে সোলার আইএনডি
তো এখানে একটু ওয়েট করে তারপরে এই সব জায়গা থেকে আমরা একটা ট্রেড নিই, কারণ খুব ভালো একটা পজিটিভ মুভমেন্ট গেছে। সোলার আইএনডি এখানে কিছু 800-র আশেপাশে প্রথমে একটা টার্গেট ছিল। সোলার আইএনডি 825, তারপর 900, এসব একটা টার্গেট ছিল। তো এটা ভালো মুভমেন্ট গেছে। সোলার আইএনডির পরে আমরা হিনজিং ট্রেড এটা আসেনি। ঠিক আছে, আমরা এটা দেখে নিই। যদি মনে হয় হিনজিংকের মধ্যে হিনজিং এর ট্রেডই আসেনি, তো আমরা এটা ওয়েট করছিলাম এই প্রাইসে যদি আসতো, তাহলে পরে ওয়েট করছিলাম। বেল আমরা একটা অ্যাকচুয়ালি 441-এ বেলটা ট্রেড ভালো হয়। আপনাদের একটা সিচুয়েশন এটা বলে দিই, এই সময় কিছু করার থাকে না। মানে আমরা এই ডিফেন্স সেক্টর এখান থেকে যেহেতু 21 সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছিল, আমাদের এই জায়গাটার মধ্যে একটা ট্রেড ছিল 441। 441-এর থেকে এটা 4432 পয়েন্টের, মানে 0.5%-এর মতন যদি দেখেন, 0.5%-এর আশেপাশে একটা মুভমেন্ট হয়েছে আর কি। এই 0.5%-এর মতন এই মুভমেন্ট হয়েছে। তো তারপরে এই সব জায়গায় প্রফিট বুক করেছি। তারপর 39-এর মধ্যে স্টপ লস, তার মনে হয় কত 60%-এর মতন প্রফিট বুক করেছিলাম। তারপর কিছু ছিল, তো ওই কস্ট বেসিসে প্রফিট বুক করে বের করে দিয়েছে। আচ্ছা, সব থেকে মজার একটা ট্রেড ছিল এমসিএক্স। ঠিক আছে, এমসিএক্স, হ্যাঁ, এমসিএক্স টা দেখুন। এমসিএক্স এর ট্রেড ছিল আমাদের এখান থেকে, টার্গেট কত দিয়েছি দেখুন। ঠিক আছে, এটা টার্গেট ছিল 2680। ঠিক আছে, সেটা সময় ছিল 11টা 28, মানে এন্ট্রি 11টা 28, এইসব লেভেলের থেকে এন্ট্রি হয়। 80 পর্যন্তই গেছে গেছে আপনার হচ্ছে 81, 2 পয়েন্টের জন্য তো কিছু করার নেই। তো এখানে প্রায় 1%-এর আশেপাশে প্রফিট গেছে। তো ওভারঅল এতটুকুই ট্রেড ছিল। কিন্তু নিফটি, আচ্ছা, এছাড়া এইখানে আমি পোস্ট করতে পারিনি, সবগুলো পোস্ট করা সম্ভব হয় না। আমরা রিলায়েন্সের একটা পুট অপশনের দিকে সকালে ট্রেড করেছিলাম। রিলায়েন্স, এইসব জায়গা থেকে রিলায়েন্সের একটা আমরা ট্রেড নিয়েছিলাম এক। তারপর ম্যাচডকের মধ্যে একটা ট্রেড করেছিলাম অপশনে। অপশনের ট্রেডগুলো এখানে সবকিছু দেওয়া হয়নি। রিলায়েন্স, ম্যাচডক আর নিফটিতে আমরা এইসব, নিফটিতে একটা প্রথমে লস বুক করেছি। নিফটিতে আমরা এই জোনে যখন ফল করছিল, এই জোনের থেকে একটা শেষ বেলার একটা ছোট মোটো এখানে প্রফিট করি। তারপর আমরা দ্বিতীয়বার চেষ্টা করেছিলাম এই ক্যান্ডেলের, যখন এই এই লোটাকে দ্বিতীয়বার ব্রেক করার চেষ্টা করছিল, এইসব জায়গাটা চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু ছোট মোটো লস হওয়ার জন্য দেখুন 15 পয়েন্ট, সেকেন্ড টাইম 15 পয়েন্ট আমরা একটা লস বুক করেছি। উম, নিফটিতে 15 পয়েন্ট, নিফটিতে আমরা 15 পয়েন্ট, হ্যাঁ 15 পয়েন্ট ডাউন, এখানে 15 পয়েন্ট আমরা লস বুক করেছি নিফটিতে। ঠিক আছে, এই লেভেলের মধ্যে খুব একটা সাপোর্ট লেভেল বারবার আসছিল, একবার দেখুন, দুবার, তিনবার। তো এই লেভেলের একটা ছিল, ছোট প্রফিট আবার করেছি। 15 পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আর কি, বেশি কিছু নয়। তো এই জায়গাটায় ঠিক আছে, অ্যাকচুয়ালি 23,800-তে মার্কেটের ওপেন ইন্টারেস্ট বেশ একটা হাই লেভেলের জন্য এরকম ঘটনা ঘটেছে। সকালবেলা তো ফ্লোতে বেরিয়ে গেছে এত দূর, তারপরে এটা এই প্রবলেমেই ফেসে গেছে আর কি। আর একটা সব থেকে দুঃখজনক ঘটনা ছিল আজ, যেটা ছিল একটা ছোট্ট করে ট্রেড দেখুন, ক্যানারা ব্যাংক, এটা আমরা নিতে পারিনি। এই জায়গাটা একটু মিস হয়ে গেছে। ক্যানারা ব্যাংকে 139, এই লেভেল থেকে এটা সেল করার জন্য ভেবেছিলাম। এটা একটা বড়, ক্যানারা ব্যাংক, জিও ফাইন্যান্স 39, এই লেভেল থেকে দেখুন ঝাক্কাস একটা মুভমেন্ট করেছে এটা। তো মোটামুটি প্রায় 1.5%-এর মতো মুভমেন্ট করেছে, এটা মিস হয়ে গেছে। জিও ফাইন্যান্সটা এখানে এসএমএসও করতে পারিনি, তো যেটা করতে পারিনি সে ব্যাপার আলাদা। গুগল মিটে যারা ছিলেন তাদেরকে মেনশন করেছিলাম। যখন নিফটি ব্রেক করলো তখন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে এটাই বলবো যে যখন আমরা ট্রেড করছি, ওভারঅল যে স্টকগুলো, যেটা লিডিং স্টক, তাদের মধ্যে ফোকাস রাখতে হয়, তার উপর ডিপেন্ড করে নিফটি নিফটি দেখে সেটা করুন, আবার সেই স্টকগুলো দেখে নিফটি করুন। এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি, কিন্তু তার জন্য আপনাদেরকে স্টাডি করতে হবে। ঠিক আছে, এটা কি বলবো, কোনো শর্টকাট থিওরি নয়, এটা এক্সপিরিয়েন্স আর প্র্যাকটিস থেকেই হবে। যত প্র্যাকটিস করবেন তত শিওর শট করতে পারবেন। আপনাকে আমি একটু আগে বললাম যে নিফটিতে এখানে এই জায়গাটা, এটা মাইনর মিস্টেক, অনেকগুলো স্টক করতে গিয়ে এখানে একটা মাইনর মিস্টেক আমার হয়েছে। না তো আমি এই ট্রেডটাকে ইগনোর করি। ঠিক আছে, এই জন্য আমি নিফটিতে বেশি ট্রেড করি না। নিফটিতে সকালবেলা ট্রেড নেওয়ার পরে আমি নর্মালি ছেড়েই দিই। তো এই ট্রেডটা ঠিক ছিল, এখানে মাইনর একটা মিস্টেকের জন্য আমাদের গড়বড়টা হয়ে গেছে। তো মাঝে মাঝে একটু কম ট্রেড করা এটাই বেটার। যাই হোক, এই ছোট মতো করে 4-5টা স্টকের মধ্যে বেশ ভালোই প্রফিট একটা বুক করা গেছে। তো ওভারঅল দেখুন 1.5 থেকে 2% ক্যাপিটালের প্রফিট, তার বেশি হয়েছে অ্যাকচুয়ালি। তো একটু এনাফ। মাঝে মাঝে সেটা একটু মিসগাইড হয়ে যায়। তো ঠিক আছে, কিন্তু যতগুলো ট্রেড দেওয়া যায় সবগুলো ক্যালকুলেটিভ ভাবে, মানে নর্মালি আমি যদি বলি, আমরা প্রত্যেকটা স্টকে যদি 500, যে এইখানে যে ট্রেডগুলো বললাম, প্রত্যেকটা স্টকে যদি আপনি অ্যাভারেজ ধরুন 1000 যদি একটা লস আমি ধরে চলছি, 1000 লস মিন সোলার অ্যান্ডিটাই ধরে নিচ্ছি, যে সোলার অ্যান্ডিতে আমি 1000 লস ধরে ট্রেডটা করব। তো সোলার অ্যান্ডিতে এখানে দেখুন আমাদের স্টপ লস কত, 0.60 থেকে আমাদের স্টপ লস প্রায় 110 টাকার হচ্ছে। তো আপনার 1000
রিস্ক মানে হচ্ছে হলো 10টা কোয়ান্টিটি। 10টা কোয়ান্টিটিতে আপনার প্রথম যদি এখানে 7 থেকে 8টা 6টা স্টক, এখানে আপনার প্রায় 55 পয়েন্ট, আর তারপর আপনার হচ্ছে প্রায় 150 পয়েন্ট, 55 পয়েন্ট, তাহলে অ্যাভারেজ আপনার এখানে 1000 একটা কিন্তু প্রফিট ইজিলি ক্যাপচার হয় এক। দ্বিতীয় হচ্ছিল হিঞ্জিং হয়নি, ওয়েলের মধ্যে আমাদের 1000-এর এটা 43 পর্যন্তই গেছে, এর থেকে বেশি দূর আর যায়নি। আমি 41-এ আরো অ্যাড করতে বলেছিলাম। তো অ্যাভারেজ আমার যেটা হয়েছে, আমি 43-তে কিছু বুক করে, এখানে খুব বড় একটা প্রফিট হয়নি, ছোট মোটো প্রফিট হয়েছে, মুভমেন্ট আসেনি এটার মধ্যে। তারপর আমরা যেমন এমসিএক্স যদি দেখি, এমসিএক্স এ দেখুন অ্যাভারেজ আমরা প্রফিট বুক করেছিলাম। এমসিএক্স এমসিএক্স প্রফিট বুক করেছিলাম 2677-এ ফাইনাল। ঠিক আছে, এটার পেছনে কারণ হচ্ছে মার্কেট এই জোনে একটা রেজিস্ট্যান্স ফেস করছিল বলে আমি বুক করেছি। 880 নাও যেতে পারে, তাই আর রিস্ক নেইনি। তো ওভারঅল যদি ছোট ছোট আপনি 1000-এ যদি আমরা একটা অ্যাভারেজ রিস্ক নিই, তাও 2000 1500 এরকম একটা নর্মাল প্রফিট করা সম্ভব। এমসিএক্স এর 1000-এরই যদি কথা বলি, এমসিএক্স এর আমার ক্যাপিটাল কত টাকা দরকার, আমি এখানে 1000 মানে আমার 50 কোয়ান্টিটি, 20 পয়েন্টের স্টপ লস আমি নিয়েছি। আর এখানে আমাদের 50 কোয়ান্টিটি, আমাদের এটা এন্ট্রি হয়েছে 2660। আমাদের টোটাল গিয়ে ক্যাপিটাল দরকার যেটা 33,000, তাতে আমাদের 1000-এর আশেপাশে একটা প্রফিট কিন্তু হয়েও যায়। তো এটা এইভাবেই করাটা উচিত। তো প্রত্যেকটার মধ্যে 1500 করে রিস্ক নিয়ে চুপচাপ ইকুইটি ক্যাশের টাইমিং পাওয়া যায়, যেমন বেলে আজকে অ্যাকচুয়ালি ঘাম আমাদের বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আজকে কি কি অ্যানালাইসিস করবো সেটার একটা শর্ট নোট আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত আজকে এই ভিডিওতে এতটুকু।